সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রিগার্ডিং টেকনোলজি টক অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রেসিডেন্ট AKMA হামিদুর সাহেব। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। 1946 সালে সাবরিনের ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন হিসেবে এই প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করেছিল। পরবর্তীতে 1970 সালে আবার এটা এই যে 46 থেকে 70 এই যে লং জার্নি, এর পটভূমিটা আমরা একটু জানতে চাচ্ছিলাম। বিষয়টা বলতে গেলে একটা দীর্ঘ ইতিহাস, কারণ এদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলন সংগ্রামের ইতিহাস প্রায় 60 বছরের। যেটা বলছেন আপনি যথার্থই বলছেন যে তৎকালীন দেশ বিভাগের পর যখন পূর্ব পাকিস্তানের উপরে অব্যাহতভাবেই শোষণ শাসন চলে, সেই পর্যায়ে সমগ্র দেশের সচেতন মানুষরা যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস করছিল, একইভাবে প্রফেশনাল হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে এবং তখন থেকে এই সাংগঠনিক জার্নিটা শুরু হয়। আপনি যেটা বলেছেন, তার পরবর্তী পর্যায়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, আমাদের পূর্বসূরীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এটার বহিঃপ্রকাশ ঘটে 1950 সালে। 1950 সালে এই দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মানে সংগঠিতভাবে তৎকালীন পাকিস্তান সরকারের শোষণ শাসন অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলে এবং বাংলাদেশের তৎকালীন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা একমাত্র পেশাজীবী গোষ্ঠী যারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং একটা আন্দোলন সংগ্রাম গড়ে তোলার মধ্য দিয়ে তারা স্ট্রাইকে চলে যায় এবং সেই স্ট্রাইকের ধারাবাহিকতায় পরবর্তী পর্যায়ে আমাদের অনেক প্রবীণ সদস্য প্রকৌশলীরা অ্যারেস্ট হয়, পাকিস্তান সরকারের জেলে যায়, তাদের চাকরিচ্যুত করা হয় এবং এই আন্দোলনটা দীর্ঘ সময়ে চলে, প্রায় 51 সাল সারাটা মানে বছরব্যাপী চলে এবং চাকরিচ্যুতি বিভিন্ন অনাচার অত্যাচারের পরে যে আন্দোলনটা পরবর্তীতে 52 যে ভাষা আন্দোলন হয়, সেই ভাষা আন্দোলনের সাথে একাত্ম হয়ে গিয়েছে। তো এরপরে মানে তৎকালীন পাকিস্তান আমলে দীর্ঘদিন ওই অনাচারের প্রেক্ষিতে সাংগঠনিক কার্যক্রম সীমিত ছিল, অনেকটা ঘরোয়া পরিবেশের মধ্যেই ছিল। তারপরেও আমাদের প্রবীণ সদস্যরা সংগঠিত হওয়ার চেষ্টা করেছে এবং সংগঠিত হয়ে হয়ে এক পর্যায়ে যখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জার্নিটা আন্দোলনটা শুরু হয় এবং সেই সময়ে আমরা বলি যে স্বাধীনতার যে প্রসব বেদনার অগ্নিগর্ভ থেকে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সৃষ্টি হয় এবং সেটা 1970 সালের 8ই নভেম্বর, স্বাধীনতা মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস পূর্বে। আচ্ছা, পরবর্তীতে আসলে যুদ্ধ বিধ্বস্ত যে আমাদের বাংলাদেশ গড়ে তোলার বিষয় এবং এরপরে একে মানে আমাদের দেশকে বাংলাদেশকে এগিয়ে নিতে এই পরে এই অ্যাসোসিয়েশনের এই ভূমিকাটা পরবর্তীতে কি ছিল আর কি? 70 সালে আপনারা জানেন যে আমরা জাতীয় জনকের আহ্বানে সাড়া দিয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করি 71 সালে এবং সেই মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে আপনারা এটাও জানেন হয়তো যে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সদস্য প্রকৌশলীরা আমরা ইনস্টিটিউশনাল ব্যানারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার প্রয়াস পাই এবং এই বিষয়ে বললে অত্যুক্তি হবে না যে তখন এই অর্থনৈতিক দুর্বল ছিল অর্থনৈতিকভাবে বাংলাদেশ এবং অনেক ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার ভেঙে ফেলা হয়েছিল মুক্তিযুদ্ধের কালীন সময়ে। সবগুলি পুনর্গঠন করার জন্য আমাদের সদস্য প্রকৌশলীরা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে সর্বত্র অব্যাহতভাবে কাজ করে, যার প্রেক্ষিতে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের সমস্ত ব্রিজ কালভার্ট যেগুলি ধ্বংস হয়েছিল মুক্তিযুদ্ধকালীন সময়ে সেগুলিকে আমরা গড়ে তুলতে সক্ষম হই এবং অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নের জন্য তৎকালীন অবস্থায় আমরা ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধুর সাথে দেখা করি এবং তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন সাহেবের সাথে কথা বলি আমরা এবং একটা সুনির্দিষ্ট কার্যক্রম নিয়ে গ্রামে গঞ্জে
ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডটাকে নিয়ে যাওয়ার প্রয়াস পাই এবং তারই প্রেক্ষিতে উপজেলা পর্যায়ে কার্যক্রম শুরু হয়, উন্নয়ন উৎপাদন কার্যক্রম শুরু হয় এবং সেখান থেকেই এদেশে ইঞ্জিনিয়ারিং উন্নয়ন উৎপাদনের কার্যক্রমটা বেসটা গড়ে ওঠে। পরবর্তী পর্যায়ে জেনারেল এরশাদ সাহেব যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেই সময় আমরা যখন উনি এই ঘোষণাটা নিয়ে আসেন যে উপজেলা সিস্টেম গড়ে তুলবেন, আমরা এটাকে সাধুবাদ জানাই এবং সেই সময় এতগুলি উপজেলায় ইঞ্জিনিয়ার পাঠানোর ছিল না, সক্ষমতা ছিল না সরকারের। আমরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ডেকে নিয়ে আসি, প্রবীণ সদস্যদেরকে, যাদেরকে প্রায় 460টি থানার উপজেলা ইঞ্জিনিয়ারের মধ্যে প্রায় 400 মোর দ্যান 400 ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা উপজেলা ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করে। এটা স্বাভাবিকভাবেই তখন গ্রামে গঞ্জে এখন যেরকম উপজেলা পর্যন্ত যাওয়ার রাস্তা আছে তখন কিন্তু সেটা ছিল না। স্বাভাবিকভাবেই আমাদের সদস্য প্রকৌশলীদের তখন অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, গ্রামে যেতে হয়েছে নৌকায়, হয়তো সাইকেলে ইত্যাদি ইত্যাদি। তারপরে স্ট্রাকচার গড়ে তোলা হয়েছে। আজকে বাংলাদেশে যেটা মানে এখনকার প্রজন্ম এটা ভাবতে পারবে না যে তখন উপজেলাগুলির সাথে জেলার এবং রাজধানীর যোগাযোগ সিস্টেমটা কিরকম ছিল। সেই সময় উপজেলা প্রশাসনিক ব্যবস্থাটা গড়ে তোলাটা কত কঠিন ছিল। এটা গড়ে তোলার পরে এখন খুব সুন্দর দেখা যায়, কিন্তু গড়ে তোলার আগে ছিল কষ্টসাধ্য। হ্যাঁ, আমরা জানি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অনেক কাজ করেছে, আমরা অনেকের ভূমিকা অনেকটা। আরেকটা কথা জানতে চাচ্ছিলাম যে সরকারি অর্থের অপচয় রোধে এর একটা আইডিবির একটা বিশেষ ভালো একটা ভূমিকা আছে, এই সম্পর্কে একটু। আমরা ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স থেকে স্বাধীনতা উত্তর বাংলাদেশে 6টি দাবি এবং 13টি সুপারিশ উপস্থাপন করেছিলাম। যে বিষয়গুলি পর্যালোচনা করলে লক্ষ্য করবে জনগণ যে আমরা আমাদের টোটাল ইনস্টিটিউশনের যে মূল ফিলোসফি, মূল দর্শন, সেটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। সেই দর্শনটা ছিল এরকম যে আমরা এই ইনস্টিটিউশনের টোটাল কার্যক্রমের 70 থেকে 80% কার্যক্রম দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে পরিচালনা করব এবং 20 থেকে 25% কার্যক্রম পরিচালনা করবো আমাদের সদস্যদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য। এবং আমরা তাই করেছি। আমাদের ওই 6 দফা দাবি 13টি সুপারিশের মধ্যে পর্যালোচনা করতে এটা স্পষ্ট হবে যে আমরা আমাদের ওই ফিলোসফি দর্শনকে ঠিক রেখে দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থটাকে সংরক্ষণ করার চেষ্টা করেছি এবং বক্তব্যগুলি সেইভাবে নিয়ে আসছি। এবং এই আপনারা জেনে আনন্দিত হবেন যে প্রেসিডেন্ট এরশাদ সাহেব যখন ক্ষমতায়, তখন আমরা একটা বিশাল সমাবেশ করেছিলাম ঢাকায়। তখন এখানে আমরা উপস্থাপন করেছিলাম বক্তব্য। সেই বক্তব্য উপস্থাপনের প্রেক্ষিতে প্রেসিডেন্ট এরশাদ একটা ন্যাশনাল কমিটি গঠন করেছিল যে অপব্যয় রোধ করা যায় কিভাবে, ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ড সহ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে এই অপচয় কিভাবে রোধ করা যায়, দুর্নীতি কিভাবে রোধ করা যায়, সেই বিষয়ে একটা ন্যাশনাল কমিটিও হয়েছিল। তখনকার প্ল্যানিং কমিশনের সদস্য ডক্টর ইউসুফ জাহির নেতৃত্বে আমি এবং আমাদের তখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম অ্যাডমিনিস্ট্রেশনে, তখনকার প্রেসিডেন্ট শফিউদ্দিন সরকার সাহেব সহ আমরা এই কমিটির সদস্য ছিলাম। কিন্তু দুঃখজনক যেটা সেটা হলো যে সরকারের ভিতরে একটা প্রতিক্রিয়াশীল চক্র ছিল। তারা মনে করলো যে সেই কমিটি যদি কাজ করে তাইলে সরকারের ভিতরে যে সীমাহীন অপচয় চলতেছে, বিভিন্ন অপচয় চলতেছে, এই মুখোশগুলি উন্মোচিত হয়ে যাবে অনেক লোকের। সেই প্রেক্ষাপটে সেই কমিটিকে 3-4 মাস কাজ করার পরে চূড়ান্ত রিপোর্ট দিতে আর দেয় নাই। এটা কোন কথা বলছিলেন, কোন সময়? এটা 84টা খুব ইম্পর্টেন্ট সময়। প্রেসিডেন্ট এরশাদ সাহেব আমাদের একটা ন্যাশনাল প্রোগ্রামে আসছিলেন, সেখানে আমরা এই বিষয়ে উপস্থাপন করেছিলাম। উপস্থাপন করার প্রেক্ষিতে উনি উৎসাহিত হয়েছিলেন এবং উনি বলছেন যে এটা বন্ধ করতে হবে। এবং একটা বিষয় আপনারা লক্ষ্য করে থাকবেন যে সেই সময় আমরা প্রেসিডেন্ট এরশাদ যে বক্তব্য দিয়েছিলেন খুব মানে দেশের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনায় খুব চমৎকার একটা বক্তব্য উপস্থাপন করেছিল। যেই প্রেক্ষিতে তিনি বলেছিলেন কিছু কিছু জায়গায়, যেমন প্রজেক্ট ডাইরেক্টররা ঢাকা শহরে বসে তারা মানে প্রজেক্ট বাস্তবায়ন করতো বিভিন্ন জেলায় উপজেলায়। উনি বলছিলেন না, এটা হতে পারবে না। আমরা সাপোর্ট দিয়েছিলাম তাকে যে আসলে প্রজেক্ট ডাইরেক্টর যদি প্রজেক্টের সাইটে না থাকে, সেই প্রজেক্ট
প্রজেক্টের মধ্যে অটোমেটিক অপচয় হবে। আর প্রজেক্টটা একটা সাইটে থাকলে, প্রেজেন্ট থাকলে সেগুলো অপচয় কম হবে। তো সেই আপনারা যে প্রস্তাবনাগুলো দিয়েছিলেন শুধু কথা, এর মধ্যে আমি অন্যতম মনে করি যে প্রাকৃতিক গাছ রপ্তানি বন্ধ করা, তারপরে হচ্ছে ব্রেন ড্রেন বন্ধ করা, তারপরে হচ্ছে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, সারফেস ওয়াটারের ব্যবহার বাড়ানো। তো এই সংক্রান্ত আর কি কি ছিল, এগুলো যদি একটু আমাদের এই বিষয়ে একটু ডিটেল বিষয়। একটা যেমন গ্যাস রপ্তানি বন্ধ করে, এটা আমাদের ইনস্টিটিউটের প্রথম থেকে স্লোগান ছিল। কারণ আমরা লক্ষ্য করেছিলাম জাতীয় আন্তর্জাতিক চক্র বাংলাদেশের যে গ্যাস আছে এই গ্যাসটাকে নিয়ে যেতে চাচ্ছিল। আমরা প্রফেশনাল বডি হিসেবে প্রথম সংগঠন যারা বলেছিলাম গ্যাস রপ্তানি বন্ধ করো, গ্যাসের মাধ্যমে উৎপাদিত পণ্য রপ্তানি করো। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন পরবর্তী পর্যায়ে যত সরকার আসছে জনমত এমনভাবে গঠন হয়েছিল যে গ্যাস রপ্তানি করতে পারে নাই কোনো সরকারি উদ্যোগ নেয় নাই যে গ্যাস রপ্তানি করা। এটা এখনো বন্ধ আছে, এটা আমাদের জন্য পজিটিভ দিক। যদিও বিভিন্ন প্রতিক্রিয়াশীল চক্র এবং এই বিদেশিদের এজেন্ট কিছু লোক চায় গ্যাস রপ্তানি হোক, আমরা বলেছি গ্যাস রপ্তানি নয়, গ্যাসকে কাঁচামাল হিসেবে ব্যবহার করতে হবে এবং ব্যবহার করে উৎপাদিত পণ্য আমরা বাইরে এক্সপোর্ট করব। এটা বন্ধ হয়েছে। আমরা বলেছিলাম যে পানি, আমাদের আন্ডারগ্রাউন্ড পানিটা একটা সম্পদ। পৃথিবীর কোনো দেশেই আমাদের মতো আন্ডারগ্রাউন্ড ওয়াটার অ্যাবস্ট্রাক্ট করে না। অ্যাবস্ট্রাক্ট করার প্রেক্ষিতে মাত্রা অতিরিক্ত আন্ডারগ্রাউন্ড পানি অ্যাবস্ট্রাক্ট করার প্রেক্ষিতে কি হচ্ছে, বিভিন্ন অঞ্চলে মরু প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা ভয়াবহ আকার ধারণ করেছে। আপনারা জানেন শুধু মরু প্রক্রিয়াই না, এটা অঞ্চলে এর প্রভাবটা সম্ভবত বেশি। বরেন্দ্র না, শুধু সারা নর্থ বেঙ্গল তো এটার সাংঘাতিক একটা ক্ষতির কারণ হয়ে গেছে। এবং সেই ক্ষতির কারণটাকে দেখার জন্য আমরা বলেছিলাম সরকারকে। সরকার এটা অত্যন্ত গুরুত্ব সহকারেই বিবেচনা করেছে। কিন্তু যেটা হয় আমাদের দেশে সেটা হলো যে সরকারের মধ্যে লুকিয়ে থাকে বিভিন্ন রকমের লোকজন, ইন্টারেস্টেড পার্টি এবং বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ। তারা চায় যে তখন বেশি বেশি করে যেটা শুরু হলো যে গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করা এবং সেটা দিয়ে সেচ কার্যক্রম পরিচালনা করা। আমরা বলছিলাম সেচ কাজে সারফেস ওয়াটার ব্যবহার করতে হবে, গ্রাউন্ড ওয়াটারটাকে, আন্ডারগ্রাউন্ড ওয়াটারকে ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ব্যবহার করতে হবে। কারণ অফুরন্ত পানি নেই মাটির নিচে, যে পানিটা আছে এই পানিটা শুধুমাত্র খাবারের পানি হিসাবে ব্যবহার করলে ভালো হবে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট এত বেশি করা হয়েছিল, পরবর্তী পর্যায়ে আর্সেনিক সমস্যা। আপনারা জানেন যে আর্সেনিক একটা ভয়াবহ থাবা বাংলাদেশে এখনো আছে। এটাকে যদি অ্যাবস্ট্রাক্ট করা বন্ধ না করা হয়, আন্ডারগ্রাউন্ড ওয়াটার যদি বন্ধ না করা হয়, সারা দেশ আর্সেনিকের কবলে পড়বে এবং সেইটা হবে আরো ভয়াবহ। কারণ আয়রন উঠে আসলে জমির উৎপাদনশীলতা কমে যাবে এবং আমাদের সমস্ত প্রোডাকশন, কৃষি উৎপাদনগুলি ক্ষতিগ্রস্ত হবে। সেই প্রেক্ষিতে আমরা এই সারফেস ওয়াটার অ্যাবস্ট্রাক্ট করা বন্ধ করব। সারফেস ওয়াটার ব্যবহার করার কথা বলছি, আর আন্ডারগ্রাউন্ড ওয়াটারটাকে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের বিষয়ে আমার একটা প্রশ্ন হলো যে এই মুহূর্তে আমরা যেটা দেখি যে বরেন্দ্র অঞ্চলে যেখানে একটা ফসল হতো সারা বছরে, এখন এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ব্যবহার করে রাউন্ড দ্য ইয়ার সারা বছর ফসল হচ্ছে, 3-4টা ফসল হচ্ছে, সারা বছর জমিতে উর্বরতা পাচ্ছি আমরা। তো একদিকে হচ্ছে যে ফসল বন্ধ হয়ে গেলে তার ইম্প্যাক্টটা কি হতে পারে, আর যদি আমরা এগুলো চালিয়ে যেতে থাকি আর্সেনিক সহ অন্যান্য যে ইম্প্যাক্টগুলো হচ্ছে এবং ইমিনেন্ট, সেগুলোর ব্যাপারে আমরা এখন একটা ডিলেমার মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনার স্পেসিফিক সাজেশনটা কি? না, এখানে আমরা পরিষ্কার বলতে চাই যে এই মুহূর্তে মনে হচ্ছে আমাদের কাছে যে এটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে, এটা মনে হবে, কিন্তু ইন দ্য লং রান এটা ক্ষতিগ্রস্ত হবে দেশ। সেই কারণে আমরা বলেছিলাম যে শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড ওয়াটার নয়, যেখানে যেখানে সম্ভব আমাদের সারফেস ওয়াটার নিয়ে যাওয়া উচিত হবে। কিছুদিন আগে আপনাদের উদাহরণ দিয়ে বলতে পারি, পাঞ্জাবে গিয়েছিলাম, আমাদের একটা সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের কনভেনশন হলো পাঞ্জাব থেকে আমরা অন্য একটা প্রদেশে গেলাম। যাওয়ার পথে আমরা লক্ষ্য করলাম যে অরুণাচল থেকে সেখান থেকে পানি নিয়ে আসা পাঞ্জাব টোটালটা ইরিগেশন করেছে এবং এই যে ইরিগেশন সিস্টেমটা ইন্ডিয়া ডেভেলপ করেছে তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আন্ডারগ্রাউন্ড ওয়াটার উঠায় না,
সারফেস ওয়াটার ব্যবহার করে আমাদেরকে অবশ্যই এই ইরিগেশন সিস্টেমটা গড়ে তুলতে হবে। আর এই মুহূর্তে অনেক ভালো মনে হচ্ছে, কিন্তু ইন দ্য লং রান আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের জন্য ক্ষতির কারণ হবে। সেই কারণে আন্ডারগ্রাউন্ড ওয়াটার অ্যাক্সেস অবস্ট্রাক্ট করা যাবে না, কোনো মতেই যাবে না। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, আপনারা লক্ষ্য করেছেন যে সারফেস ওয়াটার অতিরিক্ত ব্যবহার করার ক্ষেত্রে সে মানে নিষেধ করেছে। এটা একটা পজিটিভ দিক। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন বলে আসছিলাম যে সারফেস ওয়াটার ব্যবহার করা, নদীগুলিকে যথাযথভাবে ব্যবহার করা, নদীর প্রবাহ রক্ষা করার জন্য নদীর কোনো মালিকানা ছিল না বাংলাদেশে, এখনো নাই। নদীর মালিক কোনো সময় বলে নদীর মালিক হলো ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, কোনো সময় মালিক হলো ডিসি সাহেবরা, কোনো সময় মালিক হলো পুলিশ সাহেবরা, আবার কোনো সময় মালিক হলো ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, কোনো সময় মালিক হইল জেলা পরিষদ, এক এক সময় এক এক রকম মালিক। আবার আইডব্লিউটিসি কারণ নদী ব্যবহার করে তো সবাই মালিক, ফলে কেউই মালিক না। ফলে যত্রতত্র যেভাবে খুশি সেভাবে নদী আমরা বলবো যে গ্র্যাবার, রিভার গ্র্যাবার যারা, তারা এখন কারেক্ট মালিক। সেই কারণেই আমরা বলেছিলাম যে নদী কমিশন গঠন করা হোক। দীর্ঘদিন আন্দোলনের প্রেক্ষিতে বর্তমান সরকার একটা পজিটিভ সিদ্ধান্ত নিয়েছে যে নদী কমিশন গঠিত হবে, এবং যত স্টেক হোল্ডার আছে, যত লোকেরা পানি ব্যবহার করে, যত প্রতিষ্ঠান পানি ব্যবহার করে, সেই স্টেক হোল্ডাররা সেই কমিশনের সদস্য হবে, ফুল টাইম অথবা পার্ট টাইম। এবং তাইলে টোটাল নদীগুলিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, যেমনি হবে নদীর পানিটা যথাযথভাবে ব্যবহার করতে পারবো। তাইলে আমাদের আন্ডারগ্রাউন্ড পানি আর স্টার্ট করা যায় প্রয়োজন হবে না। এবং সেই দিকে খেয়াল করে এটা মানে খুব দ্রুত বাস্তবায়ন হওয়া দরকার। আমরা আজকেও বলি যে সরকারের উচিত হবে যে নদী কমিশন গঠনের মধ্য দিয়ে ইমিডিয়েটলি আমাদের সারফেস ওয়াটার ব্যবহার করার কার্যক্রমটা শুরু করতে হবে, এবং সকলকে এই মানে অ্যাবস্ট্রাক্ট করা, আন্ডারগ্রাউন্ড ওয়াটার অ্যাবস্ট্রাক্ট করা বন্ধ করতে হবে। এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা শুধুমাত্র ইমার্জেন্সির কারণে আমাদের জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য রাখতে হবে। ইভেন আমেরিকাতে অ্যাবস্ট্রাক্ট করে না এইভাবে, কারণ তারাও রেখে দেয়, তাদের গ্যাস রেখে দিয়েছে, তাদের তেল রেখে দিয়েছে, তারা তেল মানে করে ইম্পোর্ট করে নিয়ে যায়, অথচ নিজেদের তেল আছে সেটা উঠায় না, বা নিজেদের পানি আছে সেটা উঠায় না। আমাদের উচিত হবে উন্নত দেশগুলির থেকে শিক্ষা গ্রহণ করা, শিক্ষা গ্রহণ করে আমাদের এগিয়ে যাওয়া উচিত। কোনো বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে দেশে আসে, উন্নয়নের নামে চমক দেখায়, সেটা দেশের জন্য ক্ষতিকর হবে। সেই প্রেক্ষাপটে সবার উচিত হবে জনমত গঠন করা যে কোনো মূল্যে আমাদের অ্যাবস্ট্রাক্ট করা বন্ধ করতে হবে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এবং সারফেস ওয়াটার ব্যবহার করতে হবে, এবং প্রয়োজনে সারফেস ওয়াটার রিজার্ভ রাখতে হবে। কারণ আমরা লিন পিরিয়ড যদি বলি 3 মাস 4 মাস লিন পিরিয়ড যখন পানি থাকে না, কিন্তু আর সারা বছরই তো পানি থাকে। নদীর দেশ বাংলাদেশ, আর এইটা বলাই বাহুল্য যে বাটির দেশ বাংলাদেশ, পানি এই দিক দিয়েই প্রবাহিত হইতে হবে। কারো উপায় নেই আমাদের পানি তার ঠেকায় রাখলে তাদের দেশের মানে সীমাহীন ফ্লাট হয়ে যাবে। তার পানি আমাদের দেশের উপর দিয়েই প্রবাহিত হবে। এই পানিটা যখন বেশি প্রবাহিত হবে রিজার্ভার হিসাবে ব্যবহার করতে হবে। এবং সেই জন্য আমরা গঙ্গা বাঁধের কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে ব্রিজ করা হবে, ব্রিজের সাথে বাঁধগুলিও যেন করা হয়। আচ্ছা, আমরা একটু ঢাকার বিষয় নিয়ে, ঢাকা সিটি নিয়ে একটু কথা বলতে চাই। আমরা এমনিতেই শুনি, এটা ব্যাপক আলোচিত বিষয় যে ঢাকা আস্তে আস্তে বসবাসের জন্য অনুপযোগী হয়ে যাচ্ছে। এটা নানান কারণের মধ্যে একটা বিষয় আমরা আলোচনা করলাম, ওয়াটার সাপ্লাই আমরা হয়তো এক সময় পর্যাপ্ত এখনই পাচ্ছি না, এক সময় তো সেটাও পাবো না। যত্রতত্র ডেভেলপমেন্ট, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট হচ্ছে, এই বিষয়গুলোকে যদি আপনি একটু বলেন। ঢাকা শহরের বিষয়ে আপনারা জানেন যে ঢাকা শহর যে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে, এই বিষয়টা এখন যেমন আমার এই মিরপুর থেকে আসতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগেছে, আপনাদেরকে অপেক্ষা করতে হয়েছে। এই যে সময়টা গাড়িতে চলে যাচ্ছে, যদি আমার মতো একজন ক্ষুদ্র মানুষের 4 ঘন্টা চলে যায় রাস্তা, শুধু মানে ইনস্টিটিউশনে আসা যাওয়ার জন্য, সময় পাবে কোন সময় মানুষ কাজ করা? এই যে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে, এইটা একটা ভয়াবহ সমস্যা এখন এই মুহূর্তে। আমাদের সমস্ত জনশক্তি রাস্তায় খায় ফেলতেছে, রাস্তায় অপচয় হয়ে যাচ্ছে। এটাকে মানে যে কোনোভাবে এটাকে মানে রোধ করতে হবে। এটাকে কিভাবে করা যায়? আমরা এই ব্যাপারে বলেছি যে যানজট নিরসন কোনো মানে একটা সমস্যা হিসাবে দেখলে হবে না।
সামগ্রিক একটা মানে পরিকল্পনা তৈরি করতে হবে। ঢাকা শহর এখন ক্যাপিটাল, ঢাকা শহর বা শহর বাণিজ্যিক শহর, ঢাকা শহর ইন্ডাস্ট্রিয়াল শহর, এই তিনটা বিষয়কে এক জায়গায় রাখলে এই ভয়াবহ যানজট হইতেই থাকে, কোনো রকম ভাবে মুক্তি দেওয়া যাবে না। আমরা বলি ঢাকা শহরকে আপনার রাজধানী রাখবেন, ওকে, আর বাকি দুইটা সরাইতে হবে। যদি সরাইতে না পারেন তাইলে এই যানজট মুক্তি হবে না। আমরা ডাবল স্টোরেজ ট্রিপল স্টোরেজ করতে পারি রাস্তা, তাও কিন্তু সমাধান হবে না, কারণ মানুষ তো আসতেই থাকবে অব্যাহতভাবে। 16 কোটি মানুষের এই দেশ মানে খুব শীঘ্রই 20 কোটিতে রূপান্তরিত হবে। ঢাকা শহরে মোর দেন 1 কোটি মানুষ আছে। এটা মানে পানি দিবে থেকে। আমরা এখনো ঢাকা ওয়াসা পানি দেয়, অধিকাংশ পানি আন্ডারগ্রাউন্ড ওয়াটার। মানে এটা ভয়াবহ রূপ নিবে আগামী যে কোনো সময় আর্সেনিক সমস্যা দেখা দিবে। কারণ আপনারা লক্ষ্য করে থাকবেন যে এইভাবে মানে পানিটা মানে যদি মানে করা হয়, একটা ঢাকা শহরটাই আর্সেনিক মুক্ত এখনো আছে, কিন্তু চতুর্দিকে যেহেতু আর্সেনিক আছে যে কোনো সময় করবে ঢাকা শহর। কারণ পানির যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের যে রানিং মানে ক্যাপাসিটি আমরা জানি 360 দিনে 300 ফিট অতিক্রম করে। তাইলে যে কোনো সময়ই ঢাকা শহরে করে ফেলতে পারে। আর যদি করে তাইলে এই 1.5 কোটি 1 কোটি মানুষকে আপনার কি খাওয়াবেন? আমরা কি খাওয়াবো? সেই কারণে এই মানে সারফেস ওয়াটার ব্যবহার করার কথা আমরা বলছি, সারফেস ওয়াটার ঠিক করে সরবরাহ করার কথা বলেছি যে এটা ইমিডিয়েটলি সরকারকে উদ্যোগ নিতে হবে, এবং ইতিমধ্যে বর্তমান সরকার পজিটিভ দৃষ্টিভঙ্গিতে নিয়ে এগিয়ে যাচ্ছে। যদিও এটা খুবই পুয়ার, আরো অনেক বেশি সারফেস ওয়াটার ব্যবহার করতে হবে এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার অ্যাবস্ট্রাক্ট করা বন্ধ করতে হবে। শুধুমাত্র ক্রাইসিস মোমেন্টের জন্য এটা রাখতে হবে, তা না হয় ভয়াবহ ক্ষতির কারণ হবে। সেই কারণেই অযোগ্য হয়ে যাবে। এক সময় যদি মনে করেন মোমেন্ট থেকে উঠা সকালবেলা একদিন দেখলো ঢাকা শহরে মানে অর্ধেক ঢাকা শহরে আর্সেনিক পানি উঠতেছে টিউবওয়েল থেকে, মানুষগুলি যাবে কোথায়? আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সেটা হলো আরো যে বিষয় আছে ঢাকা শহরে বসবাসের অনুপযোগী, সেটা হলো ঢাকা শহরে 26টা খাল ছিল আগে, এখন খুব স্বল্প সংখ্যক খালের অস্তিত্ব পাওয়া যায়, আর যেগুলো আছে সেগুলো খুব ন্যারো হয়ে গেছে। এই খালগুলি আবার ঢাকা ওয়াসা করেছে কি আপনার কনডুইট করে দিয়েছে, পাইপ বড় বড় পাইপ করে দিয়েছে, ফলে এইটা ক্লিন করা যাচ্ছে না। এইগুলি ক্লিন করতে না পারার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হইলে নৌকা চলে ঢাকা শহরে, যেইটা মানে আগামীতে আরো কঠিন হবে। কিছুক্ষণ আগেই আমরা যেটা আলাপ করতেছিলাম যে ডিসচার্জ পয়েন্ট ঢাকা শহরের চতুর্দিকে এই যে বৃষ্টির পানি যাবে কোথায়, ডিসচার্জ পয়েন্টগুলি কত দূরে এবং সেখান থেকে পানি যেতে কত সময় লাগে, তাইলে মানে 4, 5, 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ঢাকা শহর জলাবদ্ধতা করে থাকবে। উত্তরণের একটাই উপায়, খালগুলি আমাদের উদ্ধার করতে হবে। যত খাল দখল হয়েছে, যারা দখল করেছে ধনী মানুষরাই দখল করেছে, এইগুলিকে উদ্ধার করতে হবে এবং ভেঙে ফেলতে হবে বিল্ডিং এবং নকশা দেখে ইমিডিয়েটলি একেবারে মানে কঠিনভাবে কঠোরভাবে সেই খালগুলি উদ্ধার করতে হবে। এর আগে অনেকবারই এইসব উত্থাপিত হয়েছিল, সম্ভব? না, অবশ্যই সম্ভব। সম্ভব যদি দেশটাকে ভালোবাসেন তাইলে সম্ভব, ঢাকা শহরকে আপনি ভালোবাসেন তাইলে সম্ভব। আর তা না হয় যেটা মানে আগে কথা হয়েছিল একবার যে ক্যাপিটালটা গাজীপুরে নিয়ে যাওয়া, মানে হয় আপনি ঢাকা শহরের এই সম্পদ, সীমাহীন সম্পদ এখানে ইনভেস্ট করা হয়েছে, সেটাকে যদি রক্ষা করতে চান, ঢাকা শহরবাসীকে যদি ঢাকায় থাকার মতো পরিবেশ সৃষ্টি করে দিতে চান, তাইলে কঠোর হইতে হবে কিছু লোকের জন্য। কিছু লোকের বাড়িঘর ভাঙা যাবে, তাদেরকে আপনি রিহেবিলিটেট করে দেবেন। সেই কারণে তো আপনি টোটাল ঢাকা শহরকে অ্যাবান্ডন ডিক্লেয়ার করতে পারেন। এখানে স্ট্রিক্ট রাজনৈতিক সিদ্ধান্ত আসতে হবে। আমরা সেই কারণে ইনস্টিটিউশন থেকে বলেছি যে প্রযুক্তি ভাবনাযুক্ত রাজনীতি হতে হবে এবং প্রযুক্তি ভাবনাযুক্ত রাজনীতি 21শ শতাব্দীর অঙ্গীকার হতে হবে। সেই কারণে আমরা আমাদের মূল পলিটিক্যাল পার্টিগুলিকে নিয়ে কথা বলেছি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াকে বলেছি, আমাদের পক্ষ থেকে আবেদন জানিয়েছি বারবার যে প্রযুক্তি ভাবনাযুক্ত রাজনীতি হতে হবে। ভাবনাহীন প্রযুক্তি চিন্তাহীন রাজনীতি শোষণের হাতিয়ার পায় এবং প্রযুক্তি যথাযথভাবে ব্যবহার না করার কারণে সেই প্রযুক্তি মানুষের ক্ষতির কারণ হয়। আজকে মানে খুব সহজে ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি উঠানো যায়, এটা প্রযুক্তি।
এখন এই প্রযুক্তি আপনি মানে অ্যাবস্ট্রাক্ট এই প্রযুক্তি ব্যবহার করে আন্ডারগ্রাউন্ড ওয়াটার বেশি করে অ্যাবস্ট্রাক্ট করে আপনি মানুষের ক্ষতি করবেন নাকি ভালো করবেন? প্রযুক্তিকে যদি ভালোভাবে ব্যবহার করতে হয় তাইলে সারফেস ওয়াটার ট্রিট করেন, সরবরাহ করেন। আর এখানে প্রযুক্তি চিন্তাযুক্ত রাজনীতি দরকার। সেই কারণে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। কারো কথায় কিছু মানে সুবিধাবাদী, এখানে ওই মানে ঢাকা শহরে অ্যাবাউট 400 টিউবওয়েল আছে সরকারি, বেসরকারি অ্যাবাউট মানে কাছাকাছি এরকম। এতগুলি টিউবওয়েল চলে, আপনি চিন্তা করেন আন্ডারগ্রাউন্ডে শাক করার মাধ্যমে কি অবস্থা হয়েছে। মানে নিচে পানি নাই, 1000 ফিট নিচ থেকে পানি উঠানো হচ্ছে এখন। এইটা যে নিচে যে ব্যাকওয়ামটা সৃষ্টি হয়েছে, আমাদের ভাগ্য ভালো যে ঢাকা শহরের মানে সার্ফেস লেভেল থেকে 50-60 ফিট সলিড মাটি আছে। এটা এখনো দোষে নাই, দৈশা করে নাই। যে কোনো সময় দৈশা করতে পারে, কারণ নিচে তো ব্যাকওয়াম হওয়ার কারণে দৈশা করতেই পারে। এইটাই বিষয়। এবং এইটা শুধু মানে পৃথিবীর অনেক দেশের উদাহরণ আছে। টোকিওতে জাপানে ডেল্টা এরিয়া আছে, একটা টোকিও ডেল্টা এরিয়া, সেইখান থেকে পানি অ্যাবস্ট্রাক্ট করার প্রেক্ষিতে সেই 3 মিটারের নিচে ওই শহরটা ডেবে গেছে। জাপান গভর্নমেন্ট ওটা ওয়াল করে সেই শহরটাকে রক্ষা করতেছে। এরকম অনেক দেশের উদাহরণ আছে। আমরা আলোচনার পর্যায়ে একটু সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে চাইব যে আপনি একজন সাধারণ সিটিজেন হিসেবে, এই দেশের সাধারণ সিটিজেন হিসেবে গত বছরটাকে, অর্থাৎ আমরা যেটা পার করলাম দুদিন আগে 2013 সালকে কিভাবে দেখেছেন? 2013 সাল ভালো খারাপ মিলিয়ে শেষের দিকে এসে খুব ভয়াবহ মানে অবস্থার মধ্যে আমরা ছিলাম, এখনো আছি। এটা শুরু হয়েছে গত বছরের শেষে এবং 14 সালের প্রথম, যে অবস্থায় আমরা পড়ে আছি যে সমগ্র জাতি এর থেকে মুক্তি চায়। রাজনীতির একটা সংকটের কারণে সমগ্র জাতি কিন্তু আজকে হতাশায়, নতুন বছরের প্রত্যাশা, হতাশায় নতুন বছরের প্রত্যাশা ভুলে গেছে। নতুন বছরে ভালো কিছু পাবে এই আশা মানে তারা করে না এখন আর। কিন্তু এটা কি হওয়া উচিত? আমরা প্রফেশনাল অর্গানাইজেশন করি, রাজনীতি সম্পর্কে আমাদের কথা বলা উচিত না। কিন্তু মানুষের বাতের কথা বললে, কাপড়ের কথা বললে, অন্য বস্ত্রের কথা বললে, সেটা যদি রাজনীতি হয়, সেই রাজনীতি না করে কি উপায় আছে? এটা প্রত্যেক ঘরে ঘরে রাজনীতি, সেই রাজনীতিতে না করে উপায় নেই। কিন্তু আমরা প্রফেশনাল করি, আমরা ক্ষমতার রাজনীতি, রাষ্ট্রের রাজনীতি, ওই রাজনীতি করি না। এবং যদি রাজনীতি হয় সেই রাজনীতি আমরা করি। এবং সেই কারণে বলতে চাই, মানুষকে তার কর্মসংস্থানের সুযোগ দিতে হবে, কাজ করার সুযোগ দিতে হবে। অবরোধ দিয়ে আপনি মাসের পর মাস রেখে দিবেন, এটা কি হয়? এটা কোনো রাজনীতি হল? আপনি মানে গতকালকেও শুনলাম কয়েক জায়গায় বাসে আগুন দিচ্ছে। এইটা মানুষকে নিয়ে তো রাজনীতি করবেন, মানুষ মেরে ফেলে রাজনীতি হবে কিভাবে? এটা তো হইতে পারে না। আর যেই বিষয়টা নিয়ে মানে আমাদের দুইটি বড় রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব, সেটা হলো মানে প্রতি 5 বছর পরে পরে হচ্ছে। সেটা হলো একটা সময়ে ক্ষমতার পালাবদল যখন হবে, নির্বাচন বিষয়টা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। আমার প্রশ্ন হচ্ছে যে যদিও আমরা রাজনীতি করি না, যে এইটার একটা পার্মানেন্ট সলিউশন হওয়া দরকার। পৃথিবীর কোনো দেশে তো 5 বছর পরে পরে আন্দোলন করে সরকার পরিবর্তন করা লাগে না। পৃথিবীর কোনো দেশে তো নির্বাচন নিয়ে 5 বছর পরে পরে করা লাগে না। পৃথিবীর অন্য উন্নত দেশগুলি যেভাবে করে, আমাদেরকে সেই সিস্টেমে যেতে হবে, যাতে আমাদেরকে প্রতি 5 বছর অন্তর একটা ভয়াবহ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে, জ্বালাও করার মধ্যে দিয়ে, এইবার কয়েক হাজার গাড়ি প্রাইস আমরা খুব কষ্ট পাই অ্যাজ এ ইঞ্জিনিয়ার। এইটার পিছনে জনগণের, আমরা যেহেতু গাড়ি তৈরি করি না, আমরা ইম্পোর্ট করি, জনগণের অনেক কষ্টার্জিত অর্থ ব্যয় করে এগুলি আমাদের ইম্পোর্ট করা হচ্ছে। এই গাড়িগুলি আমরা ক্রয় করছি। গাড়ি কোন গাড়িগুলি করছি? বেশিরভাগ হল গণপরিবহনগুলি। এইটা দুর্ভাগ্যজনক। গণমানুষের রাজনীতি আমরা করি, অথচ গণমানুষ যেটা ব্যবহার করে সেটাকে পড়াই হয়। রাজনীতি তো উল্টা হয়ে গেল। আপনি তো মানে যাদের জন্য রাজনীতি করেন তারা যেটা ব্যবহার করে সেটাকে প্রটেক্ট করতে, কিন্তু সেটাকে প্রটেক্ট না করে সেখানে যদি আঘাত করেন, সেটা তো দেশের মানুষের কল্যাণে যায় না রাজনীতি। আমি আশা করতে চাই এবং প্রত্যাশা ব্যক্ত করি আগামী বছর বা যে বছর শুরু হলো, অনেক প্রত্যাশা নিয়ে আসছে আমাদের জাতির সামনে, অনেক আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হোক। আমরা চাই প্রথম হলো রাজনৈতিকভাবে সমস্যার সমাধান হোক পার্মানেন্টলি,
যে এখনই আমাদের যাতে প্রতি বছর 5 বছর অন্তর এই সরকার গঠন নিয়ে যেন আন্দোলন না করতে, এটা একটা সলিউশন হওয়া দরকার। 2 নম্বর হলো যে মানুষের ভাত কাপড়ের কর্মসংস্থান করে দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এবং এই কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের ইনস্টিটিউশন, আপনারা জানেন যে আমরা কাজ শুরু করেছি, DCCI এর সাথে একটা যৌথ কার্যক্রম শুরু করেছি। আমরা 500 ইঞ্জিনিয়ারকে এন্টারপ্রেনার হিসাবে তৈরি করতে চাই। প্রশ্ন হচ্ছে যে ইঞ্জিনিয়ার কেন, শুধু ইঞ্জিনিয়ার না। আমি জাস্ট এই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম যে আমরা এই আলোচনার প্রায় শেষ অংশে চলে আসছি। শেষ অংশে এসে জানতে চাই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন তার সদস্যদের জন্য কি ধরনের কাজ করে, তার ওয়েলফেয়ার, স্কিল ডেভেলপমেন্ট, আমরা জানি যে আপনারা অনেক সময় ট্রেনিং করান, সেই বিষয়গুলো যদি আমাদের সঙ্গে। হ্যাঁ, এই মানে প্রথমেই যেটা বলেছিলাম আপনাদের মনে আছে যে আমরা আমাদের সদস্যদের জন্য 20 থেকে 25 ভাগ কার্যক্রম পরিচালনা করি, যেটাও চূড়ান্ত বিশ্লেষণে দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে পরিচালিত হয়। আমরা আমাদের সদস্য প্রকৌশলীদের যে পেশাগত সমস্যা আছে এটা দেখার চেষ্টা করি, যদিও এদেশে গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, সংখ্যাগরিষ্ঠ মানুষের দিকে তাকানোর কেউ নাই। সংখ্যাগরিষ্ঠ মানুষকে ডিপ্রাইভ করে এক শ্রেণীর, উচ্চ শ্রেণীর মানুষকে অধিক মানে সুবিধা দেওয়ার প্রয়াস চলে, বিলিয়নিয়ারের বাড়ছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ, এদেশের কৃষক, শ্রমিক, যাদের রক্তে ভেজা অর্থনীতি, তাদের প্রতি অ্যাটেনশন দেওয়া লোক খুবই কম বাংলাদেশে। এবং সেই কারণেই বাংলাদেশের 80% ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ড এই ইনস্টিটিউশনের সদস্যরা পরিচালনা করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই 80% সদস্য প্রকৌশলীর দিকে, 80% কার্যক্রম যারা পরিচালনা করে তাদের দিকে অ্যাটেনশন দেওয়ার কেউ নাই। এবং সেই কারণে আপনারা লক্ষ্য করবেন যে একটি বিতর্কিত গ্যাজেট 2008 সালে হয়েছে, সেই গ্যাজেটের 2টা সেন্টেন্সকে সংশোধন করতে আন্দোলন করা লাগতেছে এই ইনস্টিটিউশনের 4 লক্ষ সদস্যকে প্রায় 6 মাস, 1 বছর। এটা একটা মিনিস্ট্রি সাফিসিয়েন্ট, সেইটা নিয়ে আন্দোলন করা হচ্ছে, অনেক রক্ত, অনেক শ্রম, অনেক অর্থ, অনেক শ্রম ঘন্টা নষ্ট হয়েছে। মানে একটা ক্রিয়েটেড সমস্যা। রাজুক একটা মানে গ্যাজেট জারি করেছে, যেই গ্যাজেটে এদেশের সংখ্যাগরিষ্ঠ প্রকৌশলীকে অস্বীকার করা হয়েছে। সেই অস্বীকার করার প্রতিবাদে, অথচ বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থায় ডিগ্রি ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ট্রেডসম্যান, এই 3 ধরনের 3 টায়ার ইঞ্জিনিয়ারিং এডুকেশন আছে। সবাই ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ড পরিচালনা করে, যে যেই পর্যায়ে কাজ করে তাদেরকে সেই পর্যায়ে স্বীকার করতে হবে। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট গভর্নমেন্ট ইস্যু করে, কিন্তু তাদেরকে ইঞ্জিনিয়ার হিসেবে অস্বীকার করার একটা প্রয়াস চলে। আপনাদের সংখ্যার দিক থেকে যদি আমরা বিবেচনা করি বা ব্যক্তির দিক থেকে দেখি, তাহলে তো মানে আপনাদের যে বিচরণ বা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে ভূমিকা, সেটা তো মেজর রোলটা আপনার। মেজর না শুধু, আপনি দেশের এমন কোন ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ড নেই যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হাতের ছোঁয়া ছাড়া বাস্তবায়ন হয়। এমন কোন প্রতিষ্ঠান নাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছাড়া বাস্তবায়ন হয়। আপনি যে কোনো লেটেস্ট ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রয়াস চলছে, এই ডিজিটাল বাংলাদেশ গড়ার যে মানে উদ্যোগ জননেত্রী শেখ হাসিনা নিয়েছে, এটা বাস্তবায়ন করতে পারে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এবং আমরা প্রবক্তা, আমরা প্রভাকেট করেছি, আমরা অনুরোধ জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে ইনস্টিটিউশন থেকে যে আপনি প্রযুক্তিকে, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানে প্রযুক্তিকে গ্রামের মানুষের কাছে নিয়ে যেতে হবে, প্রযুক্তির সেবা পৌঁছে দিতে হবে। এবং প্রযুক্তির সেবা গ্রামের মানুষকে পৌঁছে দেওয়ার জন্য একমাত্র হাতিয়ার হতে পারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এছাড়া আর কেউ নেই যে গ্রামে নিয়ে যাবে মানুষকে, মানে প্রযুক্তিকে নিয়ে যাবে। আমি যে কথা বলছিলাম যে আমরা আরো ইনস্টিটিউশন থেকে যে কাজটা পরিচালনা করি, সেটা হল প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য করি, ট্রেনিংগুলি করি, সারা বছর ব্যাপী আমাদের দক্ষতা বৃদ্ধির জন্য করি। একইভাবে আমাদের সদস্য প্রকৌশলীদের যে বর্তমানে আমরা যে কার্যক্রমটা শুরু করেছি, সেটা এন্টারপ্রেনার হিসাবে ডেভেলপ করার। কারণ চাকরি তো আর পাবে না, সদস্যদেরকে মোটিভেট করার চেষ্টা করেছি। এখন তুমি চাকরি খুঁজবা না, প্রকৌশলীদের বলার চেষ্টা করতেছি যে তুমি চাকরি দিবে। এই দৃষ্টিভঙ্গির থেকে যে আপনারা জানেন যে যে কোনো শ্রম শক্তির সাথে ক্যাপিটাল যুক্ত হলে ভ্যালু ক্রিয়েট হয়, আর যখন টেকনিক্যাল নলেজের সাথে ক্যাপিটাল যোগ হয় তখন সারপ্লাস ভ্যালু ক্রিয়েট হয়, অধিক সংকট সম্পদ তৈরি হয়। তো টেকনিক্যাল লোকের হাতে যদি আপনি ক্যাপিটাল দিয়ে দিতে পারেন,
সে নিজের কর্মসংস্থান তো করবেই, আরো অনেক লোকের কর্মসংস্থান করে দিতে পারবে। আমার মনে হয় আপনাদের যে প্রস্তাবনাগুলো ছিল ওর মধ্যে একটা পয়েন্ট ছিল ব্রেন ড্রেন ঠেকানো। হ্যাঁ, তো সেক্ষেত্রেও মনে হয় এটা একটা ভালো রোল প্লে করতে হবে তাদেরকে, আপনারা এখানে ধরে রাখা। এবং আমরা ইতিমধ্যে আমাদের সদস্য প্রকৌশলীরা হাজার হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশের বাইরে কাজ করে, তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছি, তোমরা বাংলাদেশে ফিরে আসো, এখানে এসে তোমরা ইন্ডাস্ট্রি ডেভেলপ করাও। কিন্তু তারা যেটা বলে যে এখানে তো এয়ারপোর্ট থেকে শুরু হয় অনাচার, এই অনাচার থেকে আগে মুক্ত করেন আমাদেরকে। আমরা সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী মোশাররফ সাহেবকে বলেছি যে মানে একজন ইঞ্জিনিয়ার গ্রামে যখন বিদেশে কাজ করে, সে যখন দেশে ফিরে আসতে চায়, সে নিজের টাকা আর্ন করা টাকা দিয়ে একটা গাড়ি নিয়ে আসবে, ওইটার উপরে 400% ট্যাক্স বসাই দেবেন আপনি। কেন, কি কারণে বসাই দেবেন? সে তো নিজের আর্ন করা টাকা দিয়ে নিয়ে আসতেছে, আজ একটা মিনিমাম ট্যাক্স নেন। কিন্তু মানে এইভাবে যদি করেন যে সে তার আর্ন করা টাকা দিয়ে বাংলাদেশ থেকে যেই লোকটা টাকা ব্যয় করে গাড়িটা আনে তার উপরে আপনি ট্যাক্স বসান, কিন্তু যেই লোকটা বিদেশে আর্ন করে আনে তাকে তো একটা ফেসিলিটি দিতে হবে, সুযোগ দিতে হবে। তা না হয়তো সে টাকাটা ওই ইলিগেল ভাবে ব্যবহার করবে, নিয়ে আসবে বাংলাদেশে। তাকে সুযোগ দিতে হবে এই দেশে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য আসা, যাতে সে মানে সুযোগ পায়, তাকে অব্যাহতভাবে সার্ভিসগুলি দিতে হবে, তাইলে সে আয়সা এই দেশে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করবে।